বিগত এক সপ্তাহে বাংলাদেশের সবাই মোটামুটি একটা জিনিস নিয়ে কথা বলতেছে। না, আমি ফিফা ওয়ার্ল্ড কাপের কথা বলতেছি না। একটা নাম্বার যেটা পুরা বাংলাদেশের হেডলাইন হয়েছিল, 9,38,000 কোটি টাকা। নতুন সরকারের নতুন বাজেট, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এই বাজেটে কি হবে না হবে, কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম কমবে, এইবারের ট্যাক্স আপনার আমার পকেট কতটুকু কাটবে, বেসিক্যালি এই আদা মরিচ রসুনের যে গল্প, এগুলো মিডিয়াতে আপনারা বিগত এক সপ্তাহে দেখে ফেলছেন। সো আমি আজকে মোটেও এসব নিয়ে কথা বলতে আসি নাই। এই ভিডিওতে আমি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন নিয়ে আসছি। বাজেটে কি হবে না হবে সেটা অলরেডি আপনারা সবাই অ্যানালাইসিস করে ফেলছেন। আমার প্রশ্নটা হচ্ছে, এই বাজেট যদি কোনোভাবে ফেল করে তাহলে দেশের অর্থনীতি কোথায় যাবে? মানে সরকার যে বলল এই টার্গেটগুলো এই বাজেটে সরকার ফিল আপ করবে, সেগুলো যদি বাই চান্স সরকার ফিল আপ করতে না পারে, তাহলে অর্থনৈতিকভাবে দেশের জনগণের পরিণতিটা কি হবে? হ্যাঁ, আপনি হয়তো চিন্তা করতেছেন টার্গেট ফিল আপ হইলো আমার কি, না হইলো আমার কি, আমরা তো সাধারণ জনগণ, তাই না? আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই। আপনি যদি মনে করেন এই বাজেট শুধুমাত্র সরকারের একটা মাথা ব্যথা, তাহলে আপনি কমপ্লিটলি রং। কারণ বাজেট গভর্নমেন্টের কোনো আয় ব্যয়ের হিসাব না, শুধু বাজেট একটা দেশের অর্থনীতির রোডম্যাপ। আর সেই রোডম্যাপ যদি ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে দিন শেষে কিন্তু, না মানে বছর শেষে আর কি, এটার মূল্য দিতে হবে আমার আর আপনাকে, মানে পুরো জনগণকে। সো আমাদের আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের বাজেটকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি জানেন? ভিডিও শেষে এই বাজেটের একটা ডুয়েল কেস সিনারিও আমরা অ্যানালাইসিস করব, যেখানে আমরা দেখব বাজেট যদি সাকসেসফুল হয় তাহলে আমার আর আপনার কি লাভ, আর যদি সাকসেসফুল না হয় তাহলে আমাদের কি ক্ষতিটা হতে পারে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। প্রথম আমরা বাজেটের ওভারভিউটা দেখি। হ্যাঁ, সরকার এই বছর বলছে যে তারা 9,38,000 কোটি টাকার বাজেট দিচ্ছে, মানে টোটাল 9,38,000 কোটি টাকা গভর্নমেন্ট আগামী এক বছরে দেশের মধ্যে খরচ করবে। ওকে, ঠিক আছে, ভালো কথা। এখন যে খরচটা করবে, এই 9,38,000 কোটি টাকা তো ইনকামে আসতে হবে, রাইট? যেটাকে আমরা বলি রেভিনিউ, মানে কস্টের পরে রেভিনিউ। এই 9,38,000 কোটি টাকা কোনো না কোনো জায়গা থেকে গভর্নমেন্টের আনতে হবে খরচ করার জন্য। সো প্রথমে যেখান থেকে আসে সেটা হচ্ছে ট্যাক্স, মানে গভর্নমেন্টের রেভিনিউ। সেটা হচ্ছে 6,95,000 কোটি টাকা। এই বছরের রেভিনিউ টার্গেট গত বছরের তুলনায় 18% বেশি, 18%। মানে গত বছর যে রেভিনিউ টার্গেটটা গভর্নমেন্ট নিছিল ট্যাক্স থেকে আনবে, তার থেকে 18% বেশি এবছরের টার্গেট। মানে এবছর টোটাল 6,95,000 কোটি টাকার মতো গভর্নমেন্ট ট্যাক্স থেকে এবং 9,38,000 কোটি টাকার মতো বাজেটে খরচ করবে। কিভাবে? 19% বেশি এটা গত বছরের তুলনায়। ওকে, এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? 9,38,000 কোটি টাকা আর 6,95,000 কোটি টাকা, মাঝখানে তো একটা ডেফিসিট আছে, রাইট? যে এই টাকাটা কোথার থেকে? এটা হচ্ছে 2,43,000 কোটি টাকার একটা ডেফিসিট। ওকে, এই 2,43,000 কোটি টাকার ডেফিসিটটার নাম হচ্ছে বাজেট ডেফিসিট। এটাকে বাজেটে বলা হয় বাজেট ডেফিসিট। গভর্নমেন্টের 9,38,000 কোটি টাকা খরচ করতে হলে 6,95,000 কোটি টাকার ট্যাক্স থেকে আনতে হবে, আর বাকি 2,43,000 কোটি টাকা অন্যান্য সোর্স থেকে ধার নিতে হবে। এটাই হচ্ছে মোটামুটি বাজেট, মানে কতটুকু খরচ হবে, কতটুকু ইনকাম হবে, ঘাটতি কি আছে, ওই ঘাটতিটা কোত্থেকে আনা হবে। প্রশ্ন এটা না, এটা সবই ঠিক আছে। কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার এখানে সবাই মনে করতেছে এই 9,38,000 কোটি টাকা। বাবা, বিশাল বাজেট, 9,38,000 কোটি টাকার বাজেট। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার এই 9,38,000 কোটি টাকা না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার হচ্ছে 6,95,000 কোটি টাকা, এটা। কারণ এই পুরা বাজেটটা ডিপেন্ড করবে এই 6,95,000 কোটি টাকা যে 18% ইনক্রিমেন্টের টার্গেট গভর্নমেন্ট নিছে, এটা গভর্নমেন্ট ফুলফিল করতে পারতেছে কিনা। আর এটা যদি ফুলফিল করতে না পারে তাহলে পরবর্তীতে কি হবে আমরা যদি একটু দেখি। গভর্নমেন্ট এই বাজেট দিয়ে কিছু টার্গেটও দিছে, মানে এই বাজেটের থ্রুতে গভর্নমেন্ট কিছু টার্গেট অ্যাচিভ করবে এই অর্থ বছর শেষ হলে, মানে 2027-এ। যেমন প্রথম টার্গেটটা হচ্ছে জিডিপির গ্রোথ। গভর্নমেন্ট 6.5% জিডিপি গ্রোথ টার্গেট করতেছে আগামী বছরের জন্য, অর্থ বছরের জন্য। আমি যতটুকু জানি বর্তমানে আমাদের অ্যাভারেজ জিডিপি গ্রোথ বিগত 4-5 বছরের হিসাব করলে 3 থেকে 4% আশেপাশে। তার মানে আগামী বছর গভর্নমেন্ট ডাবল জিডিপি গ্রোথ, ডাবলের
কাছাকাছি জিডিপি গ্রোথ টার্গেট করতেছে। এটা কিন্তু তো সহজ না, কারণ যে অর্থনীতি বিগত 3-4 বছর ধরে স্থবির ছিল, অর্থনীতি পুরো স্টেগনেন্ট ছিল, সে অর্থনীতিতে হঠাৎ করে ডাবল জোরে ডাবল স্পিডে এই অর্থনীতিকে সামনের দিকে পুশ করা, এটা কিন্তু এত ইজি না। সো আমার কাছে মনে হয় এটা একটা হাই অ্যাম্বিশিয়াস টার্গেট, এটা ফিল আপ করা খুবই খুবই টাফ হবে। সেকেন্ড হচ্ছে ইনফ্লেশনের টার্গেট। গভর্নমেন্ট আরেকটা টার্গেট নিচ্ছে যে ইনফ্লেশন 7.5% নামে আসবে। এখন বাংলাদেশি ইনফ্লেশন চলতেছে অ্যাভারেজে 9-10%, গভর্নমেন্টের হিসাবে অ্যারাউন্ড 8.5%। সো দেশের যে অবস্থা, এখানে ইনফ্লেশনকে 7.5% নামায় আনাও কিন্তু খুব ইজি কিছু না। থার্ড একটা টার্গেট গভর্নমেন্টের, সেটা হচ্ছে 6.95 লাখ ক্রোর রেভিনিউ, মানে 6,95,000 কোটি টাকার রেভিনিউ যেটা তুলবে ট্যাক্সের মাধ্যমে। এটাও কেন একটু কঠিন আমি বলি। 18% গ্রোথ, বিগত বছরের তুলনায় 18% বেশি গ্রোথ চিন্তা করছে, মানে গভর্নমেন্ট যা গত বছর খরচ করছে তার থেকে এবছর 18% বেশি নিয়ে আসবে। ওকে, আরেকটা হচ্ছে 3 লাখ কোটি টাকার এডিপি, এটা গত বছরের মতোই আছে, যে এডিপি মানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, ঠিক আছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মানে এবছর উন্নয়নমূলক কাজে গভর্নমেন্ট 3 লাখ কোটি টাকা খরচ করবে। ফাইন, সমস্যা নেই, এগুলো হচ্ছে টার্গেট। প্রশ্ন হচ্ছে এই টার্গেটগুলো দেখে আমরা অনেক খুশি যে হ্যাঁ, গভর্নমেন্ট তো বিশাল বিশাল টার্গেট দিছে, আমাদের দেশ আমাদের অর্থনীতি সামনের দিকে অনেক ভালো করবে। আসলে কি ভালো করবে কিনা, হিস্ট্রি কি বলে, পাস্ট ডেটা কি বলে, সেটা আমাদের দেখা দরকার। প্রথমে আমি যেহেতু আপনাদেরকে বলছি যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার হচ্ছে 6,95,000 কোটি টাকা, তাহলে আমাকে এই নাম্বারটাকে কমপ্লিটলি ব্রেকডাউন করতে হবে যে এই নাম্বারটার, এই যে 6,95,000 কোটি টাকার যে ট্যাক্স গভর্নমেন্ট কালেক্ট করবে দেশটাকে চালানোর জন্য, এটা কোত্থেকে আসবে এবং এটার পিছনে নাম্বারটা আসলে কি, এটার পিছনে সায়েন্সটা কি, এটার পিছনে লজিকটা কি, এবং এটার পিছনে কি বলবো যে আপনার রিস্কগুলো। ওকে, রেভিনিউ মোবিলাইজেশন ব্রেকডাউন। আমি যদি এই রেভিনিউটাকে ব্রেকডাউন করি যে 6,95,000 কোটি টাকা গভর্নমেন্ট কোত্থেকে আনার প্ল্যান করতেছে, দেখেন এই যে 6,95,000 কোটি টাকা, তার মধ্যে 6,04,000 কোটি টাকাই গভর্নমেন্ট আনবে এনবিআর থেকে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, মানে ডিরেক্টলি ট্যাক্স থেকে, মানে টোটাল 6,04,000 কোটি টাকা ট্যাক্স গভর্নমেন্ট কালেক্ট করবে, ঠিক আছে, 6,95,000 কোটি টাকার মধ্যে। ওকে ফাইন, তার মানে প্রায় 86.9%, মানে 87% মতো টোটাল ট্যাক্সের 87% মতোই আসবে হচ্ছে ট্যাক্স সোর্স থেকে, রেভিনিউ। ওকে, আচ্ছা, বাদ বাকি যে 91,000 কোটি টাকা আছে, বাদ বাকি যে 91,000 কোটি টাকা, এটা আনবে হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ থেকে। নন ট্যাক্স রেভিনিউ কি কি হতে পারে, মানে যেগুলোতে ট্যাক্স ছাড়া, মানে ইনডিরেক্ট ট্যাক্স আমরা বলতে পারি, ঠিক আছে, ভ্যাট টেট, ওরা অনেক কিছু নন ট্যাক্স রেভিনিউ, ঠিক আছে, ওখান থেকে বাকি এখানে 91,000 কোটি টাকা গভর্নমেন্ট আনার প্ল্যান করতেছে, তাহলে টোটাল 6,95,000 কোটি টাকা আনবে। ওকে ফাইন, আমি যদি দেখি বিগত বছরগুলোর টার্গেট এবং কতটুকু টার্গেটটা ফিল আপ হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই বাজেটটা আসলে কেমন, যে আশা আমাদেরকে দেখাচ্ছে সে আশাকে ফুলফিল হবে কিনা। আমি আপনাকে দেখাই, হ্যাঁ একটু দেখেন। 2020 সালে আপনি যদি দেখেন, গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ টার্গেট ছিল অ্যারাউন্ড 3.5 লাখ কোটি টাকা মতো, মানে গভর্নমেন্ট 3.5 লাখ কোটি টাকা আনার প্ল্যান করছে, কিন্তু আনতে পারছে 2,60,000 কোটি টাকা মতো, হুইচ ইজ টোটাল টার্গেটের 76% ফিল আপ করতে পারছে। সিমিলারলি আপনি যদি 2021 সাল দেখেন, 2022 সাল দেখেন, 2023 সাল দেখেন, হ্যাঁ 2022 সালে 21 সালে একটু বেশি টার্গেট ফিল আপ করতে পারছে, মানে যেটা 3,80,90,000 কোটি টাকার মতো টার্গেট ছিল ট্যাক্সের থেকে মোটামুটি নিয়ে আসছে, ঠিক আছে, এই 93% মতোই কভার করতে পারছে, কিন্তু এরপরে 85, 84, 85, 84, গত বছর 78%। 2026-এর মানে এক্সপেক্টেড যেটা 25-26-এর যেটা, ওটাতে 78%, মানে টোটাল যে 100 টাকা টার্গেট গভর্নমেন্ট নিছে ট্যাক্সের, যে 100 টাকা আমরা আনবো দেশটা চালানোর জন্য, তার মধ্যে জাস্ট 78 টাকা আনতে পারবে এবছরের রিভাইজ অনুযায়ী। ওকে, তার মানে গত বছর অ্যারাউন্ড আপনার 5,95,000 কি 6 লাখ কোটি টাকার কাছাকাছি টার্গেট ছিল, ফিল আপ করতে পারছে হচ্ছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে 4.5 লাখ থেকে 5 লাখ কোটি টাকার কাছাকাছি, রাইট। তার মানে একটা জিনিস দেখেন, প্রতি বছরই কিন্তু যেটা টার্গেট দিচ্ছে তার থেকে কিছু ঘাটতি রয়ে যাচ্ছে। সবচেয়ে রিস্কি বিষয় হচ্ছে এটা। তার মানে এই বছরও যে 6,95,000 কোটি টাকা টার্গেট দিছে, এটা ফুলফিল হবে না। হ্যাঁ, হয়তো আপনি বলতে পারেন যে জিয়া ভাই আপনি কিভাবে জানেন এটা ফুলফিল হবে না, কারণ বিগত 5 বছরে ফুলফিল হয় নাই, বিগত 5 বছর না, বিগত 10 বছরেও ফুলফিল হয় নাই, বিগত 15 বছরেও ফুলফিল হয় নাই।
কখনোই ফুলফিল হয় না। যেটা টার্গেট দেওয়া হয় সেটার মাত্র 70 থেকে 80% ফুলফিল করা যায়। ওকে, প্রশ্ন হচ্ছে ফুলফিল না হইলে কি হবে? আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস দেখাই। আবার আমরা একটু ফার্স্ট স্লাইডটাতে যাই। দেখেন, 9,38,000 কোটি টাকা তো গভর্নমেন্ট খরচ করবেই, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই খরচের জন্য টাকার জোগান হবে 6,95,000 কোটি টাকা, তাই না? ওকে, এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এই 6,95,000 কোটি টাকা যদি গভর্নমেন্ট জোগান করতে না পারে, টাকাটা যদি আনতে না পারে খরচ করার জন্য, বাড়বে কোন জিনিসটা? এক্স্যাক্টলি আপনি যেটা চিন্তা করছেন, এই ডেফিসিটটা বেড়ে যাবে। মাঝখানে যে ঘাটতিটা আছে, ঘাটতিটা বেড়ে যাবে। ধরেন 6,95,000 কোটি টাকার জায়গায় 1,00,000 কোটি টাকা কম আনতে পারছে গভর্নমেন্ট। সাপোজ, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম, ধরেন 5,95,000 কোটি টাকা আনলো, সাপোজ এক্সাম্পলের জন্য বললাম। তাহলে দেখেন এখানে ঘাটতি, ওই ঘাটতিটা এখানে 1,00,000 কোটি টাকা বেড়ে যাবে। তার মানে এখানে ঘাটতি হয়ে যাবে তখন 3,43,000 কোটি টাকা। তার মানে ঘাটতি বাড়লে সবচেয়ে বড় রিস্ক। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ঘাটতি বাড়লে কিসের রিস্ক? কারণ আপনি তো জানেন না ঘাটতিটা গভর্নমেন্ট কোত্থেকে সোর্সিং করবে, এই ঘাটতির টাকাটা গভর্নমেন্ট কোত্থেকে আনবে। হ্যাঁ, অনেকে বুঝে গেছেন যে গভর্নমেন্ট হয়তো লোন নিবে। এক্স্যাক্টলি, অ্যান্ড সবচাইতে ভয়াবহ কনসিকুয়েন্স এটাই হয় যখন গভর্নমেন্ট লোন নেয়। গভর্নমেন্ট লোন নিলে সবচেয়ে বড় ইফেক্টটা আসে হচ্ছে আমাদের উপর, যারা আমরা সাধারণ জনগণ। এই জায়গাটা আমরা সাধারণ জনগণরা মিস করে যাই, এই জায়গাটা আমরা বুঝি না যে গভর্নমেন্ট লোন নিচ্ছে তাতে আমাদের কি। কিন্তু আপনার দৈনন্দিন জীবনের সব খরচ, আপনার হোম লোন, আপনার পার্সোনাল লোন, সব কিছু, আপনার জীবনে যতটা খরচ আছে ম্যাক্সিমাম খরচে কিন্তু এই গভর্নমেন্টের লোনের সাথে সম্পর্কিত। গভর্নমেন্টের লোন বাড়লে আপনার খরচ বেড়ে যাবে। কিভাবে? আমি প্রমাণ করতেছি। এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন যে ঘাটতি যদি বেশি হয় তাহলে সমস্যা। তার মানে ট্যাক্স রেভিনিউ যেটা আনার প্ল্যান করতেছে গভর্নমেন্ট, সেটা আনতেই হবে, কাছাকাছি আনতেই হবে। যদি সেটা আনতে না পারে, সেটা যদি ঠিক মতোই টার্গেট যদি অ্যাচিভ করতে না পারে, ট্যাক্স ডেফিসিটটা বেড়ে যাবে। প্রশ্ন হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু বলেও দেয় যে এই ডেফিসিটের টাকাটা গভর্নমেন্ট কোত্থেকে নিবে, সেটা আমরা একটু দেখি। দেখেন, আপনারা একটু আগেই দেখলেন যে 9,38,000 কোটি টাকার বাজেট, 6,95,000 টাকা গভর্নমেন্ট খরচ করবে। ঠিক আছে, 9,38,000 কোটি টাকার বাজেট। ডেফিসিট হচ্ছে আমার এখানে 2,43,000 কোটি টাকা। গভর্নমেন্ট কিন্তু এই বাজেটে বলে দিছে, প্রতিটা বাজেটে গভর্নমেন্ট বলে দেয় যে ঘাটতি যেটা হবে বাজেটে, সেটা আমরা কোত্থেকে নিব, সে টাকাটা আমরা কোত্থেকে ধার নিব। 1,12,000 কোটি টাকা, এই যে দেখেন, এই 2,43,000 কোটি টাকার মধ্যে 1,12,000 কোটি টাকা গভর্নমেন্ট ধার নিবে ব্যাংকগুলো থেকে। কোন ব্যাংক ভাই? বাংলাদেশের ব্যাংকগুলা। এই যে আপনি যে ব্যাংকগুলো দেখতেছেন, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মানে যত ব্যাংক আছে বাংলাদেশে, যে 61টা অথবা 55টা এখন মনে হয়, যে ব্যাংকগুলো আছে এগুলো থেকে ধার নেবে। হ্যাঁ, গভর্নমেন্ট ব্যাংকগুলো থেকে ধার নেয়। আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিই, গভর্নমেন্ট ব্যাংকগুলো থেকে ধার নেয়। হ্যাঁ, ধার নেওয়ার অনেক সিস্টেম আছে, এটা আমরা ডিটেলসে না যাই, বাট ধার নেয়। ওকে, সো 1,12,000 কোটি টাকা এই বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে ধার নেবে। আচ্ছা, 15,000 কোটি টাকা আসবে হচ্ছে সঞ্চয়পত্র থেকে। গভর্নমেন্ট বলে দিচ্ছে এনএসসি, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, মানে এবছর গভর্নমেন্ট টোটাল 15,000 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি করবে। হ্যাঁ, ওখান থেকে ধার নিবে, ওই 15,000 কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট এই ঘাটতিটা ফিল আপ করবে। বাকি যে 1,16,000 কোটি টাকা থাকে, সেটা গভর্নমেন্ট আনবে ফরেন ফান্ড থেকে, মানে ফরেন লোন। সবাই বুঝতেছেন, ফরেন লোন মানে বাকি 1,16,000 কোটি টাকা ঘাটতি আছে, সেটা গভর্নমেন্ট বাইরে থেকে লোন নিবে ইন্টারেস্ট দিয়ে, এই বাজেটের ঘাটতিটা ফিল আপ করা যাবে। তার মানে বুঝতেছেন এই পুরা ঘাটতিটা আসলে আসবে লোন থেকে। ওকে, এটা আপনি বুঝে গেছেন। তার মানে কোনোভাবেই এই ঘাটতি যদি বেশি হয়ে যায়, তাহলে লোনের পরিমাণ বেড়ে যাবে সবগুলা থেকেই, এটা থেকেও, এটা থেকেও, এটা থেকেও। অনেকেই সঞ্চয়পত্রকে ভালো মনে করেন, দেখেন সঞ্চয়পত্র কিন্তু গভর্নমেন্টের জন্য এক ধরনের লোন। এটা আপনি যে টাকাটা দিচ্ছেন, এটা গভর্নমেন্টকে লোন দিচ্ছেন এক প্রকার, রাইট? সো তিনোটাই লোন, সো তিনোটা লোনের টাকাই বেড়ে যাবে। সো কোনোভাবেই এই ঘাটতিটা আনম্যানেজেবল হওয়া যাবে না গভর্নমেন্টের জন্য, কোনোভাবেই আনম্যানেজেবল হওয়া যাবে না। সোজা হিসাব, এই ঘাটতিটা যদি ম্যানেজ করতে হয়, তাহলে কমপ্লিটলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেভিনিউ টার্গেট, মানে ট্যাক্স বাড়াইতে হবে। ট্যাক্স যেটা টার্গেট করছে সেটা ফিল আপ করতে হবে। কেস সিনারিওটা এখানে আসে আমাদের, যে ট্যাক্স যেটা টার্গেট করছে সেটা যদি ফিল আপ না হয়, কতটুকু ফিল আপ হলে কি হবে আর কতটুকু ফিল আপ না হলে কি হবে, সেটা আমরা আজকে দেখব। যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে পরবর্তীতে কি হবে, চলেন দেখি। ফার্স্ট কেস, আমি ধরে নিলাম গভর্নমেন্ট যে টার্গেটটা নিছে 6,95,000 কোটি টাকা, তার মধ্যে 90% ফিল আপ করে ফেলছে।
বিগত কোনো বছরই 90% করতে পারে নাই, হাইয়েস্ট করছে 85% মতো। এ ধরে নিলাম এই বছর 90% মতো করে ফেলছে, মানে 90% টাকা তা গভর্নমেন্ট ট্যাক্সের উদ্ধার করে নিয়ে আসতে পারছে। তাহলে কি হবে, লাভটা কি? লাভটা আমি আপনাকে বলি, গভর্নমেন্টের লোন কম নিতে হবে, রাইট? আপনি তো দেখলেনই যে বাজেটের ঘাটতি কম থাকবে, তাহলে মোটামুটি ম্যানেজেবল থাকবে। তাহলে রেট, ইন্টারেস্টের যে রেট, গভর্নমেন্ট যখন লোন নেয় না তখন ইন্টারেস্টের রেটটা কমে আসে। এখানেই আপনার, আমার এবং যারা সাধারণ জনগণ তাদের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস। কেন? কারণ দেখেন, যখন ইন্টারেস্ট গভর্নমেন্ট ধরেন লোন দিবে না, গভর্নমেন্ট এবার লোন কম নিচ্ছে, রাইট? তাহলে গভর্নমেন্ট লোন কম নিলে গভর্নমেন্ট কি করে? ইন্টারেস্ট রেট বাড়ায় না। তো গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট না বাড়াইলে ব্যাঙ্কগুলো আর ইন্টারেস্ট রেট বাড়ায় না। তখন কি হয়? ক্রেডিট সাইকেল গ্রোথ হয়। তখন ব্যাঙ্কগুলো কি করে? গভর্নমেন্টকে যেহেতু লোন দেয় না, গভর্নমেন্ট যেহেতু লোন প্রয়োজন নাই, তখন ব্যাঙ্কগুলো কি করে? অন্যান্য যে প্রাইভেট সেক্টরগুলো আছে, অন্যান্য যে ব্যবসা বাণিজ্যগুলো আছে, ওখানে লোনটা দেয়, ওকে? এবং কম ইন্টারেস্টেই দিতে পারে। সো ব্যবসা বাণিজ্যে যদি কম ইন্টারেস্টে লোন পাওয়া যায়, তাহলে সেকেন্ড যে কাজটা হয় এখান থেকে টিকের পরে, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টটা বাড়ে। মানে ব্যবসা বাণিজ্য ইকোনমিক সাইকেল আরও ইমপ্রুভ করে, ব্যবসা বাণিজ্য আরও চলমান হয়, ওকে? এরপরে গভর্নমেন্ট লোনও যদি কম নেয়, তাহলে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টটা হয়। মানে এই যে আপনার ব্রিজ, যেগুলো আপনি দেখতেছেন, রাস্তাঘাট, যেগুলো গভর্নমেন্ট যেগুলো উন্নয়নমূলক কাজ করে, হ্যাঁ, এগুলোরও ডেভেলপমেন্টটা হয়। এই তিনটা মূল জিনিস হয়। এবং এই তিনটা মূল জিনিস হইলে কোন কোন কোম্পানিগুলো বেনিফিশিয়ারি হয়? যেহেতু আপনারা স্টক মার্কেটের ইনভেস্টার, আপনারা চিন্তা করতেছেন যে এটাতে লাভটা কি হবে, স্টক মার্কেটে কোন কোন সেক্টরগুলো ভালো করবে, ওকে? বেনিফিশিয়ারি কোন কোন সেক্টরগুলো হবে? অবভিয়াসলি ফার্স্ট বেনিফিশিয়ারি হবে ব্যাংক। ফার্স্ট বেনিফিশিয়ারি হবে ব্যাংক। কারণ কি? ইন্টারেস্ট রেট যদি কম থাকে তাহলে ব্যাংক অনেক ভালো করে লোন দিবে, এবং যদি ব্যাংক ভালো করে লোন দিতে পারে তাহলে ব্যাংকের ইন্টারেস্ট ইনকামটা বাড়বে, ইন্টারেস্ট মার্জিন বাড়বে, এবং ব্যাংকগুলো মোটামুটি ভালো ব্যাংকগুলো বেটার করবে। এটা একটা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যেসব কোম্পানিরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে, যেমন স্টিল কোম্পানি, সিমেন্ট কোম্পানি, তারা বেনিফিশিয়ারি হবে। কারণ কি? যখনই ইকোনমির মধ্যে গ্রোথটা আসে, ঠিক আছে, তখন যে জিনিসটা হয়, তখন দেখা যায় যে এই যে কোম্পানিগুলো এই যে সিমেন্ট, রড, স্টিল এগুলো বিক্রি করে, তাদের প্রফিটের একটা গ্রোথ দেখা যায়, ওকে? থার্ড এবারে হচ্ছে কনজিউমার কোম্পানিগুলো, যেগুলো হচ্ছে এফএমসিজি, ধরেন নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে। কারণ কি? কারণ ইন্টারেস্ট রেট কমলে দেখা যায় মানুষের কিছু স্বস্তি পায়, মানুষের লোনে ইন্টারেস্ট রেট কমে, সব কিছুতেই কমে। ডিসক্রিশনারি যে স্পেন্ডিংটা, মানুষের যে খরচের যে জায়গাটা, ওইটাতে মোটামুটি কিছুটা লিমিটেশনটা কমে। তো মানুষ খরচ বেশি করে, সাধারণ জিনিসপত্র বেশি কিনে, তখনই দেখা যায় যে যেগুলো কনজিউমার কোম্পানিগুলো মোটামুটি ভালো করে, তখন তাদের একটা প্রফিটের গ্রোথ দেখা যায়। এরপরে লাস্টে গিয়ে যে সার্ভিস কোম্পানি, যারা বিভিন্ন জায়গায় সার্ভিস দেয়, এসব কোম্পানিরও একটা ভালো প্রফিট দেখা যায়। সো সব কিছুতে একটার সাথে কানেক্টেড। তার মানে যদি ঘাটতিটা মেটাইতে পারে, যদি রেভিনিউ টার্গেট অ্যাচিভ হয়ে যায়, বাজেট সাকসেসফুল হয়ে যায়, তাহলে এটা আমাদের ইকোনমির জন্য অনেক ভালো হবে। এবং যে রিকভারির কথা গভর্নমেন্ট চিন্তা করতেছে বাজেট দিয়ে, সেই রিকভারিটা শুরু হয়ে যাবে। এবং এটা শুরু হলে আমরা যারা সাধারণ জনগণ, আমরা অনেক বেশি লাভবান হব। কারণ কি? সব কিছুর দাম কমবে, জিনিসপত্রের দাম কমবে, জিডিপিতে গ্রোথ আসবে, ব্যবসা বাণিজ্য হবে, ইনকাম বাড়বে, ওকে? এখন আসি সেকেন্ড পার্টটাতে। যদি টার্গেট মিস হয়ে যায়, ধরে নিলাম মোর দেন 15% টার্গেট মিস হয়ে গেছে, 6,95,000 কোটির মধ্যে মোর দেন 15%, মানে টার্গেট আপনার ধরে নিতে পারি আমি 90,000 থেকে 1,00,000 কোটি টাকার টার্গেট মিস হয়ে গেছে সাপোজ। তাহলে আসলে কি হবে? যদি টার্গেট মিস হয়ে যাবে, মানে গভর্নমেন্ট ওই পরিমাণ রেভিনিউ আনতে পারে নাই, 85% রেভিনিউ আনতে পারছে, 15% আনতে পারে নাই, তাহলে কি হবে? দেখেন, ফার্স্ট যেটা হবে ডোমেস্টিক বরোয়িং বেড়ে যাবে। আমি আপনাকে ফার্স্টেই বলছি, ঘাটতি তো আছেই, রেভিনিউ কমে গেলে ঘাটতিটা বাড়বে। সো ঘাটতিটা গভর্নমেন্ট ফিল আপ করবে কীভাবে? লোন নিবে গভর্নমেন্ট, তার মানে বরোয়িংটা বাড়বে। ফার্স্টে গভর্নমেন্ট অবশ্যই লোকাল ব্যাঙ্কগুলোকে অ্যাপ্রোচ করবে যে টাকা দাও, লোন দাও, রাইট? আচ্ছা, তো লোন যদি গভর্নমেন্টকেই দিয়ে দেয়, গভর্নমেন্ট তখন ইন্টারেস্ট রেট বাড়াবে যে হ্যাঁ, আমাকে লোন বেশি দাও, আমি ইন্টারেস্ট বেশি দেবো তোমাকে। তাহলে প্রাইভেট সেক্টরের সেকেন্ড পার্টটা যেটা হবে, প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা কমে যাবে। মানে গভর্নমেন্টকে যেহেতু ব্যাঙ্কগুলো লোন দিয়ে দিবে, তাহলে ব্যাঙ্কগুলো আর প্রাইভেট সেক্টরে লোন দিতে চাইবে না। কারণ গভর্নমেন্টকে লোন দিয়ে আমরা রিস্ক ফ্রি হাই ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে বাইরের বিজনেসগুলোকে আর লোন দিয়ে লাভ কি? এটার একটা নাম আছে ইকোনমিক্সের ভাষায়, এটাকে বলা হয় হচ্ছে ক্রাউডিং ইফেক্ট।
ক্রাউডিং ইফেক্ট। ক্রাউডিং ইফেক্ট মানে কি? মানে হচ্ছে গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টরই বেশিরভাগ লোন নিয়ে যাচ্ছে ব্যাংকের, তাহলে বাকি যে প্রাইভেট সেক্টর তারা লোন পাচ্ছে না। ক্রাউডিং ইফেক্ট। এটার জন্য যে কাজটা হবে, থার্ড, একটার সাথে একটা রিলেটেড, কিন্তু ইন্টারেস্ট রেট কমবে না। কারণ গভর্নমেন্ট যদি লোন নেয়, তারা গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট কমাবে না। হ্যাঁ, তার মানে আপনার পার্সোনাল লোন সব কিছুতেই ইন্টারেস্ট রেট বেশি থাকবে, আপনার আলটিমেটলি বিজনেসের খরচও বেশি থাকবে। ইন্টারেস্ট রেট যদি না কমে, আপনি কোনোদিন ইনফ্লেশনকে কমাইতে পারবেন না। কারণ কি, আপনি নিজে চিন্তা করে দেখেন, একটা বিজনেসের যদি লোন বেশি থাকে এবং লোনে যদি তাকে ইন্টারেস্ট বেশি দিতে হয়, তাহলে সে কি আপনার কাছে কম দামে পণ্য বিক্রি করবে? না, পণ্যের দামও বেশি থাকবে। তাহলে ইনফ্লেশনটা কমে আসতেছে না, তাহলে আপনার পকেটে আসলে কোনো লাভই হচ্ছে না, বরঞ্চ আপনার জন্য ক্ষতি, দিন দিন আরও ক্ষতি বাড়তেছে। আচ্ছা, ইনফ্লেশন যদি বেশি থাকে তাহলে কি হবে? কনজিউমার স্পেন্ডিং লো থাকবে, আপনি বেশি খরচ করবেন না, স্বাভাবিক একটা বিষয়। আর কনজিউমার স্পেন্ডিং যদি লো থাকে, মানুষ যদি টাকা খরচ না করে, মার্কেটে কোনো টাকা থাকবে না, মার্কেটে লিটারেলি লিকুইডিটি লেস, কম লিকুইডিটি। মার্কেটে যে টাকা না থাকে, মার্কেট ভালো করবে না, এটা যে মার্কেট হবে হোক, আপনি স্টক মার্কেট বলেন, রিয়েল এস্টেট মার্কেট বলেন, যে কোনো অ্যাসেটের মার্কেট, রাইট? কারণ সব কিছুই ডিপ্রেসড, সব কিছুই বেয়ার মার্কেট চলতেছে। সো লিকুইডিটি যদি না থাকে, দের ইজ নো ওয়ে আউট। তার মানে আপনি বুঝেই গেছেন, আপনি এতক্ষণে বুঝেই গেছেন যে এই পুরা বাজেট যেটা দেখতেছেন, সেটা আমাদেরকে ফোকাস করানো হয়েছে 9,38,000 কোটি টাকা বাজেটের উপর। যেটা আমরা দেখতেছি, আমরা ফার্স্টেই যেটা দেখলাম যে এই পুরা বাজেট 9,38,000 কোটি টাকার উপর সবার ফোকাস, যে বিশাল বাজেট, অনেক খরচ করবে। কিন্তু এই বাজেট সাকসেসফুল হবে কি হবে না, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করেছে 6,95,000 কোটি টাকার উপর। সো আমার কাছে কি মনে হয় আসলে জানেন, এই বাজেটটা আসলে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অথবা অর্থ মন্ত্রণালয়ের সাকসেস দিয়ে হবে না। এই বাজেটের সাকসেস নির্ধারণ করবে দুইটা মন্ত্রণালয়, আসলে মন্ত্রণালয় না, দুইটা প্রতিষ্ঠান। একটা হচ্ছে এনবিআর, যারা ট্যাক্স কালেক্ট করবে, আর দ্বিতীয় হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, ব্যাংকিং সেক্টরে ম্যাক্সিমাম এখন 30% এনপিএল, ঋণ খেলাপি। প্রতি 100 টাকার মধ্যে 30 টাকায় ঋণ খেলাপি। তার মানে গভর্নমেন্টের ব্যাংকিং সেক্টরেও যদি ক্যাপিটাল খুঁজতে যায়, ওই ক্যাপিটালটা ব্যাংকিং সেক্টরে নাই। সো এখানে গভর্নমেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই এনবিআর এবং এই ব্যাংকিং সেক্টরকে ঠিক রাখা। কারণ এটা যদি ঠিক থাকে, এটা যদি হয়, তাহলে আপনার বাজেট ভালো করবে, সিম্পল হিসাব। সো ফোকাসটা আপনার 9,95,000 কোটি টাকার উপর। ওকে, এখন তাহলে আমাদের পয়েন্ট কি কি ম্যাটার করে, আমরা কিভাবে বুঝবো যে বাজেট ঠিক মতো আগাচ্ছে? যেটা সবাই আপনাকে বলবে না, আমি আপনাকে বলতেছি, সেটা বলি। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে Q1 এবং Q2। এই যে জুলাই থেকে বাজেট শুরু হবে, মানে নতুন অর্থ বছর শুরু হবে। ফার্স্ট কোয়ার্টার হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। এই Q1 এবং Q2-তে এনবিআর যে টার্গেটগুলো করতেছে, টোটাল 6,95,000 কোটি টাকা তোলার জন্য, সেই টার্গেটের কতটুকু ফিল আপ হয়েছে এই 6 মাসে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ সেটা যদি আমরা বুঝতে পারি যে না, ফিল আপ হচ্ছে, যে টার্গেটটা করতেছে সেটার কাছাকাছি যাচ্ছে, যাওয়ার মতো অবস্থায় আছে, তাহলে বুঝে যাবে এনবিআর ইজ অন দ্য রাইট ট্র্যাক, বাজেট ইজ অন দ্য রাইট ট্র্যাক। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গভর্নমেন্টের বরোয়িং, মানে ডোমেস্টিক যে ব্যাঙ্কগুলো, ডোমেস্টিক যে ইনস্টিটিউশনগুলো, এখান থেকে গভর্নমেন্ট কেমন ঋণ করতেছে। যদি পেপার পত্রিকায় দেখেন যে গভর্নমেন্টের ঋণের পরিমাণ বাড়তেছে, যে পরিমাণ ঋণ গভর্নমেন্টের নেওয়ার কথা তার থেকে বেশি নিয়ে ফেলতেছে, তার মানে বুঝতে হবে যে গভর্নমেন্ট চিন্তা করতেছে বাজেটে ঘাটতি দেখা যেতে পারে, ঘাটতিটা বাড়তে পারে। মানে যে টার্গেটটা ওরা করছে, সেই টার্গেটের রেভিনিউ আসবে না, ঘাটতি বেশি হয়ে যাবে, তো এখন থেকে টাকা ধার নিতে হবে। ওকে, থার্ড বিষয়টা হচ্ছে গভর্নমেন্ট যে ফরেন লোনগুলো নিচ্ছে, আপনারা শুনেন অনেক সময় যে এডিবি থেকে লোন আসতেছে, ইউনাইটেড নেশন থেকে লোন আসতেছে, অনেক জায়গা থেকে লোন আসতেছে, হ্যাঁ, চায়না থেকে লোন আসতেছে। এই ফরেন লোনগুলা কত পার্সেন্ট ইন্টারেস্টে নিচ্ছে? ফরেন লোনগুলো যদি ইন্টারেস্ট রেট কম থাকে ভালো, যদি ফরেন লোনের ইন্টারেস্ট রেট বেশি থাকে, তার উপর যদি আমাদের ফরেন এক্সচেঞ্জ, মানে ডলারের যে ক্রাইসিস এবং ডলারের যে দাম, এটাও যদি উঠে যায়, তাহলে কিন্তু রিস্ক আছে। তার মানে তখন এই 3টা পয়েন্ট দেখে আমি বুঝতে পারবো যে বাজেট অ্যাকচুয়ালি কি রাইট ট্র্যাকে আছে নাকি নাই। এবং এই বাজেট যদি রাইট ট্র্যাকে না থাকে, তাহলে ফার্স্টে আমি বললাম যে আমরা হয়তো ইকোনমিক রিকভারির কথা চিন্তা করতেছি, গভর্নমেন্টও বলছে ইকোনমিক রিকভারি, গভর্নমেন্টও যথাসাধ্য চেষ্টা করতেছে, বাট এটা কোনোদিন হবে না আসলে। আর এটা না হলে কি হবে? আপনার পকেট কাটবে, ইনফ্লেশনও কমবে না, ঠিক আছে? সো সবাই যদি বলেন যে এটার দাম কমে গেছে, ওটার দাম কমে গেছে, ভাই ইনফ্লেশন না কমলে কোনো কিছুরই দাম কমবে না। সো আলটিমেটলি স্টক মার্কেটে যারা ইনভেস্ট করতেছেন, তারাও যে খুব ভালো একটা স্টক মার্কেট দেখতে পারবেন, সেটারও খুব বেশি সম্ভাবনা নাই। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, কোম্পানিগুলো যদি ভালো প্রফিট না করে, কর্পোরেট প্রফিট যদি না বাড়ে, কনজিউমার স্পেন্ডিং যদি না বাড়ে, ইকোনমিক সাইকেল, ইকোনমিক গ্রোথ এবং ক্রেডিট সাইকেল যদি ভালো না হয়, হ্যাঁ, তাহলে কোম্পানির
সামনে আগানোর কোনো অপশন নেই, আর কোম্পানিগুলো না গেলে স্টক মার্কেটে আগানোর কোনো অপশন নেই। সো আমাদের আজকের ভিডিওতে আই হোপ আমরা আপনাকে বাজেটটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করে দেখাতে পারছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই বাজেটের কিছু ইউনিক পয়েন্ট যেগুলো মিডিয়াও কথা বলে না, কেউ কথা বলে না, আপনি সেই পয়েন্টগুলো বুঝতে পারছেন। আপনাদের সাথে আমার নেক্সট দেখা হবে আরেকটা কোনো নতুন ভিডিওতে।